আসসালামু আলাইকুম। সাউন্ড টোন সব ঠিক আছে কিনা জানাবেন। ওকে, ওকে। আহ, আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও আমি সকাল থেকেই ভাবছিলাম যে লাইভে আজকে আসবো কি না, বাট চারিদিক থেকে এত ফোন পাচ্ছি যে লাইভে আমার মনে হলো যে না, আসাটা উচিত। কারণ অনেক ধরনের গুজবের ডালপালা ছড়াতে পারে, সেই কারণে চিন্তা করলাম যে লাইভটা করি। সব কিছুর উপরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাঝে মধ্যেই কথাটা বলি যে আপনি যদি খারাপ কিছু না করে থাকেন, মানুষের ক্ষতি না করে থাকেন, তাহলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার সামনে মনে হবে যে আপনার বোধহয় কেউ নাই, আপনি বিশাল বড় এক চক্রের বিরুদ্ধে বিশাল বড় এক বিপদ। হ্যাঁ, ওই বিপদ থেকে বাঁচানোর মতো পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন আছেন, যিনি আপনাকে বাঁচাবে। আপনাদেরকে আমার আজকে ব্যক্তিগত কিছু কথা বলবো। আমার এখানে যদি কেউ লাইভ করতে আসে, লাইভের মাঝখানে যদি দেখি যে আমাকে নিয়ে বেশি মানে প্রশংসামূলক কথা বলা শুরু করেছে, আমি এটাতে খুব আনইজি ফিল করি এবং আমি তাকে থামিয়ে দিই, আমি অন্য প্রসঙ্গে চলে যাই। যে কারণে নিজের সম্পর্কে কখনো বলি না। আমাকে নিয়ে অনেক চ্যানেল আছে, অনেক মানুষ আছে যারা কিনা বাজে কথা বলে। আমি তাদেরকে ক্যারি অন করতে দিই। এর কারণ কি জানেন? ধরেন, আমি জানি যে আহ, যখন আপনি রাজনৈতিকভাবে আপনি কোনো একটা পক্ষে যাবেন, তখন কিন্তু আপনার আহ, একটা পক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এটা খুবই স্বাভাবিক। আপনি যত ভালো মানুষই হন, যত ভালো কিছুই হোক, আপনার বিরুদ্ধে উম, কিছু মানুষ থাকবে যারা কিনা আপনার করবে, আপনাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াবে, আপনার ক্ষতি করতে চাবে, আপনার সর্বোচ্চ ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করবে। আর যদি ব্যক্তিগতভাবে যদি কিছু হয়, ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে তো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে করবেই। এখানে আরও অনেক শত্রু একসাথে হবে, সবাই মিলে চাবে ক্ষতি করতে। তো আমি বিশ্বাস করি, হুম, যে কালকে যখন আমি আপনাদেরকে মানে গত 2 দিন 2টা ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেক কিছু ঘটছে। আমি আমেরিকাতে থাকি, আমি বৈধভাবে থাকি। আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক, যে অভিযোগই করুক, কোনো অভিযোগ যদি করে, পুলিশ ডাকতে পারে। পুলিশ ডাকলে যেতে হবে, এখানকার আইন মানতে হবে। যেইভাবে যা যা প্রয়োজন, বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে। এখন আমিও ঠিক সেই কাজটাই করছি। তো এর মাঝখানেও আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম, এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেয়ার জন্য। তো গিয়েছি, সেখানে সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা আমাকে থাকতে হয়েছে। এখন এখানে বলা হয়েছে, আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এগুলির কারণেই আজকে লাইভ, না তো এইটা নিয়ে কথা বলতাম না, যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড, আমাকে খুঁজছে, আমাকে দৌড়ায়, তারপরে ধরছে। আমি নিজে থানায় গিয়েছি। আমি নিজে থানায় গিয়েছি সকাল 8টায়, এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি সেইভাবেই আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি। এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই, আমি করিও নাই। কিন্তু ধরেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী,
আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভালোবাসার মানুষ আছে যারা আ মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে, ঠিক ওইভাবে ভালোবাসে। তো আপনারা আমাকে ভালোবাসেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব। অনেক আগাছা আসবে যাবে, ভালো মানুষ সেজে আপনাদেরকে প্রতারিত করবে। আমি ইলিয়াস, আমি বলে রাখলাম আপনাদেরকে, অনেকবার এসব নিয়ে চ্যালেঞ্জও করেছি। আজকেও আবারও বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি, আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না। ইভেন একটা জিনিস বলি, ধরেন আমি যখন ২১-এর চোখে কাজ করতাম, ২১ টেলিভিশনে যখন ক্রাইমে কাজ করতাম, আমার নামে কিন্তু বাংলাদেশে মামলা আছে। কি মামলা জানেন? আপনাদেরকে নাম ধরে ধরে বলি, গুলশানে একটা মসজিদ আছে, আজাদ মসজিদ, সবচেয়ে বড় মসজিদ সেটা। আমি জানি না তার চেয়ে বড় মসজিদ এখন হয়েছে কিনা, বাট ওইটা অনেক বড় মসজিদ। এই আজাদ মসজিদের যিনি ফাউন্ডার জনাব আজাদ সাহেব, তার ছেলের নাম হচ্ছে কাইয়ুম চৌধুরী। উনি উত্তরা ৭ নম্বর যে পার্কটা আছে, পার্কের ঠিক পশ্চিম পাশে ওনার বাসা। আমার ইয়েতে হোল্ডিং অত কিছু মনে হয়, আমি ওনার বাসায় গিয়েছিলাম এই তথ্যগুলো জানার জন্য। উনি আমাকে ইনভাইট করেছিলেন। তারপরে আমি ৩ দিনের মাথায় ওনার একটা গুলশানে একটা বাড়ি ছিল, গুলশান ২ নম্বর একদম ইয়েতে। ওই বাড়িটার নিচে কমার্শিয়াল, উপরে অ্যাপার্টমেন্ট, নিচে আবার একটা পার্টে ওনার মাও থাকতেন। উনি ভাড়া দিয়েছিলেন ওই বাড়িটা। ভাড়াটিয়া কয়েক বছর পরে ক্লেম করে সে এটার মালিক, ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে সে পুরো বাড়ি দখল নিয়েছে। আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম, কারণ ওইটা আমার কাজও না যদিও, কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার করেছি কোনো কারণ ছাড়া। আমি 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 এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি, তাকে হয়তো গুলশানের অনেক মানুষ, আমি নাম ধরে তারপরে বললাম। সো আপনারা গুলশান আজাদ মসজিদে যেন, জিজ্ঞেস করেন যে মসজিদের যেই আজাদ সাহেব নাই এখন, তার ছেলে কাইয়ুম চৌধুরী কে, যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে ৪ আনা পয়সা কিংবা ৪ আনা পয়সার কোনো সুবিধা কোনো দিন নিয়েছিলাম কিনা। একটা বললাম, আমার এরকম কয়েকশো ২১-এর চোখের পর্ব আছে। যত মানুষ আছে, যদি কোনো দিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব জোরাজুরি করলে, হয়তো যেখানে গিয়ে খুব জোরাজুরি করেছে, ভাই প্লিজ একটু খাইতে হবে, হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি, সে বিল দিয়েছে, এরকম হয়েছে। আবার এরকম অনেক জায়গায় আছে, খেয়েছি, খেয়ে তারপরে আমি বিল দিয়ে চলে এসেছি, সে খুব জোরাজুরি করেছে, আমি বিল দিতে দেইনি। কারণ ভৈরবের এক ঘটনা, আরিফ কমিশনার, বিএনপির লোক, তার এক কাজের বুয়াকে মেরে ফেলেছিল। সেইখানে যে কোনো একটা বাংলাদেশের খুব প্রখ্যাত এক অনুসন্ধানী টিম, তারা সেইখানে ছিল, দিয়ে তারপরে ২ লাখ টাকাও নিয়েছে, কয়েকদিন ছিল ভৈরবের একটা হোটেলে, সেখানে ৬৬,০০০ টাকা বিল বানিয়েছে ওই লোক, ওই কাজের বুয়াদের পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে। তো ওই ২ পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল। ওই পক্ষ যখন দেখেছে কমিশনার কাজের বুয়াকে খুন করেছে, তখন তারা চেয়েছে এটা উদ্ঘাটন হোক। তো ওদের কি সমস্যা সেটা আমার জানার দরকার নাই। আমি ওই কাজের বুয়াটা খুন হয়েছে, আমি ওইটার বিচার চেয়েছি। যেই কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি, বলে দেখলাম যে ঘটনাটা সত্য। ৩ দিনের মাথায় এই ঘটনার জন্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাই জীবিত আছেন। উনিও পর্যন্ত আমাকে ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম, কারণ উনি ছিলেন বিএনপির নেতা, যে এরকম শুনলাম। তো অ্যানি ভাইকে আমি ঘটনাটা বললাম যে অ্যানি ভাই এই ব্যাপার। তখন অ্যানি ভাই বলল যে ওকে, যদি তুমি এটা সত্যি যদি মনে করো, তাহলে ইলিয়াস তুমি নিউজ করো, আমার কোনো সমস্যা নাই। উনি তাইলে আমাকে ভুল বোঝাচ্ছে। অ্যানি ভাইয়ের সাথে অতটুকুই কথা শেষ। সেখানে আমি চাইলে ওই যে অনুসন্ধানী টিম ৬ দিন থেকে এসছে, তারা তাদের কাছে ৬৬,০০০ টাকার হোটেল বিল করেছে, আবার ২ লাখ টাকা ক্যাশ নিয়েছে, আমি কিন্তু ১ টাকাও নেই নেই। যা খোঁজ নেন, যার যাদের সাথে এইভাবে ইলিয়াস হুসাইন বাংলাদেশে থেকে কাজ করে এসছে, এরকম শত শত প্রোগ্রাম আছে। কোনো এক প্রোগ্রামে যায়া, এই বাংলাদেশকে নিয়েই তো, তাই না, এই বাংলাদেশেই তো সেই মানুষগুলো, যান অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেয়া আছে, যান যা জিজ্ঞেস করেন যে ভাই ওই সাংবাদিক তো এসছিল। এই যে নিউজ, কাজের বুয়াদের যে নিউজ, এই নিউজেও যারা অপরপক্ষ তারাও স্ট্রং। তারা আমাকে বলেছে ভাই ওরা তো এভাবে ওদেরকে ২ লাখ টাকা দিয়েছে, তো আপনি ভাই, আপনাকে আমরা একটু খুশি করতে চাই। জিজ্ঞেস করেন যায়। ৬ মাস সিলগালা করা ছিল, অনেক দিন জেলখানায় ছিল। আমি জানি না পরের ইতিহাস কি, সে আরিফ কমিশনার কী করে, সে কিন্তু বিএনপির লোক। আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় বিএনপির লোক।
আমি হচ্ছে বিএনপির বেলায় বোধহয় আমি সত্য কথা বলব না। আমি চাইলেই অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্যবার অসংখ্য আ বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি দুর্নীতির কথা বলেন ২ টা সেম। অতএব এই ২ দলের ভেতরে দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা ভারত। আমি অনেকবার বলেছি যে কালকে শেখ হাসিনা বলবে যে ভারতকে সে বয়কট করেছে। পরশুদিন আমি এখানে ঘোষণা দিয়ে জ্যাকসন হাইটে যে আওয়ামী লীগের অনেকবার বলেছি। যদি মিথ্যা বলে থাকি আজকে আবারও বললাম, করে দেখেন তারপরে কি করি। আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় সাকিব আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ করলো আমাকে, বিশ্বজিৎ না, অন্যান্য অভিজিৎ, উনি সামহাও একজনের মাধ্যমে, কার মাধ্যমে সেটা না বলছি, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো। কি কয়েকজন হিন্দুকে, সেটা সাকিব আল হাসান ভুল করে হোক আর যেইভাবেই হোক, তার কাছে জেনেছে যে আপনার এই গরুর মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে। তো উনি আমাকে ফোন করলো। ফোন করার পরে বলছে, ভাই আমরা এই নিউজটা একটু করতে চাই। তা আমি বললাম, ভাই আমাদের আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি, যেসব হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড ভারত দেখতে চায়, এরকম হিন্দুদের বিরুদ্ধে কথা, তা আমার কাছে কেন আপনি ফোন করলেন? সে বলল যে যে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আপনি সত্য হলে করবেন। আমি এই নির্বাচনের সময় কিন্তু সেই নিউজটা করেছি। হিন্দুরা, উনি পুরো বক্তব্যটা দিয়েছে, ওনার পুরো বক্তব্যটা আমি আমার চ্যানেলে দিয়েছি। তো সত্যের জায়গায় আমি কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে হিন্দু, কে মুসলমান, আমি কোনো দিনই করি নাই। এখন আমার এই যে গুলশান আজাদ মসজিদের কথা বললাম, ওই মসজিদে আমার যেদিন চাকরি যায় ২১শে টেলিভিশন থেকে, ওই পরের দিন আমার নামে একটা ডাকাতির মামলা হয়। ওই আজাদ সাহেবের ছেলেকে সরিয়ে আবার সেই ভাড়াটিয়ারা ওই বাড়িটা দখল নেয়। যান খোঁজ নিয়ে দেখেন। আমি এখন জানি না কি খবর। ২০১৬-১৭ সালে ওই ডাকাতির মামলা চলছিল, আমি জানি না ওইটার কী অবস্থা। তারপরে কালশির এক ঘটনা, সেখানে আমার বিরুদ্ধে একটা মামলা আছে। সে মামলা হচ্ছে, এক মেয়ে ৯ বছর, তার স্বামী ছিল বিদেশে। যেই ছেলে বিয়ে করেছে সেই ছেলের বাবা ওই এলাকার ওই ক্যান্টনমেন্টের পাশে, ওইখানে তাদের ৫২ বিঘা জমি ছিল, মানে বিশাল জমিদার তারা, তাদের মাতবর পরিবার। আমার ঠিক নামগুলো মনে নাই। আমি এতটুকু মনে আছে যে আমি ছদ্ম নাম দিয়েছিলাম মাসুম, কারণ যেহেতু আপনার সেক্সুয়াল কন্টেন্ট ছিল, আমি ওনার নামটা সরাসরি করে নেই। আর উনিও মানে মান সম্মানের ব্যাপার, যেহেতু উনি না জানিয়ে ওই মেয়েকে বিয়ে করার কারণে ওর বাবা ওকে ত্যায্যপুত্র করে। এরপরে সে চলে যায় ইটালি। ৯ বছর পরে বাংলাদেশে যায়। আমি খুব শর্ট করে বলছি। যাওয়ার পরে ওই মেয়ে তাকে পরের দিন সকালবেলা ভোরে আপনার পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। তো পুলিশ দিয়ে যখন ধরিয়ে দেয়, তখন সে আমার সাথে পুলিশ বের হয়ে তারপরে যোগাযোগ করে। পুলিশ তার কাছ থেকে ২ লাখ টাকা চেয়েছে। সে বলছে, আমি তো যা পাঠিয়েছি সব আমার স্ত্রীর নামে। যে ৬ তলা বাড়িতে আমি এসে উঠেছি, সেটা আমার এই ৯ বছরের ইনকাম। আমার তো কেউ নাই, বাবা নাই, মা নাই, সবাই আমাকে ত্যায্য করেছে। আমি তার সাথে শুধু আছি। আমি কোত্থেকে দেব? ৩০,০০০ টাকা সে দিয়েছিল। আর একটা ট্যাব চেয়েছিল। তখন ট্যাব নতুন বের হয়েছে। ট্যাব চেয়েছিল। এই কন্ডিশনে সে বের হয়। বের হয়ে সাথে সাথে সে, আমাদের ওইখানে একজন রিপোর্টার ছিল ২১শে টেলিভিশনে, তখন মাহমুদ নাম, এখনও বোধহয় আছে, আমি জানি না উনি কোথায়। মাহমুদ ওকে বলল যে আপনি এই আমাদের ইলিয়াস ভাইয়ের কাছে যান, উনি আপনার এটা করবে, পুলিশের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হোক, উনি করে এগুলি। আমি সেই নিউজ করলাম। করার পরে ওইখানে যেহেতু ওই যে ওই মেয়ে আর কি একটা চক্রের সাথে মিশে গিয়েছিল, আপনার ওই মানে বাজে ভিডিও টিডিও তৈরি করতো, কমার্শিয়ালি তৈরি করতো। তো ওই ভিডিওর কিছু ভিডিও ছিল সেখানে ব্লার করে করে দেয়া। তারপরে তো সেইটাকে দেখিয়ে তারা পর্নোগ্রাফি অ্যাক্টে করেছে যে আমরা কন্টেন্ট ২১-এর চোখে ব্যবহার করেছি। যাই হোক, এরকম অনেক ঘটনা আছে। ওই ভদ্রলোকের কাছেও যা জিজ্ঞেস করেন যে ওইটার জন্য যে আমি মামলা খেলাম, তার কাছে কোনো দিন যেয়ে বলেছি না ভাই আমার মামলার টাকাটা অন্তত দেন? কোনো দিন বলি নাই। স্বর্ণ চোরাচালান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, একজন ডিআইজির বিরুদ্ধে নিউজ করলাম, তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও। তো যদি ওই নিউজটা আমি করি নাই, আমি আসলে এটার ফিল্ড ওয়ার্ক করি না। ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ এই অখিল পোদ্দার করেছিল, আমি ওটার প্রেজেন্টার ছিলাম শুধু। সেটাতে মামলা খেয়েছিলাম। মামলা খেয়ে সেটার জন্য কোর্টে যেতে হয়েছে। তো এইসব ঝামেলাগুলো যে এবারই প্রথম এরকম না।
আমরা আ এগুলি সেই অনেক দিন ধরেই সহ্য করছি। এটা নতুন কোনো বিষয় না। তবে আমি এমন একটা দেশে আছি, যেই দেশটা আ আপনার এখানে দুর্নীতি হয় না। এখানে মানুষ বিচার পাবে। আপনার কাছে খুব ও মানে দ্রুত মনে হইতে পারে অনেক কিছু এরকম হচ্ছে, ওরকম হচ্ছে। তবে বিচার বিচারই, হ্যাঁ? কেউ যদি কারো নামে যদি কোনো মিথ্যা কথা বলে, এখানকার আইন অনুযায়ী সেটারও ব্যাপার আছে। তো এইভাবেই আপনাদেরকে জাস্ট এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের কথাবার্তা-টার্তা যা হচ্ছে-টচ্ছে, তারা যা করছে, ইয়েস, মামলা হয়েছে। মামলা একটা না, মামলা এই পর্যন্ত আমার নামে ৫ টা হয়েছে এইখানে। তো এই মামলাগুলো কিভাবে হয়েছে, কি হয়েছে, এগুলো যেহেতু আ আইনি প্রক্রিয়ার ভেতরে আছে, আপনারা ইনশাআল্লাহ টাইম টু টাইম এগুলি এমনিতেই জেনে যান। তারাই জানাবে। আমার এগুলি নিয়ে ঘাটাঘাটি করা, আমি আগেই বলেছি যে আমার যা কাজ আমি সেই কাজ আমি শেষ করে দিয়েছি। আমার ভিডিও দেওয়া দরকার ছিল, শেষ, এই পর্যন্তই শেষ। আমার এখানে আর কোনো নেই। কারণ আমি মামলাবাজও না। আমার এগুলি করার মতো এত টাকা পয়সাও নাই। যেমন এই ধরেন ৫ মামলায় আমার মানে এখানে আমেরিকায় যারা থাকে তারা জানে। তো তাদের মূল টার্গেট হচ্ছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা। তো হয়তো তারা পার্শিয়ালি সফল হয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বয়স কম হয় নাই। বয়স যথেষ্ট হয়েছে। এই যে আমারও ধরেন দাড়ি-টাড়ি পাক ধরেছে। যদিও আমার চুল দাড়ি-টাড়ি মানে একটু অল্প বয়স থেকেই এগুলো পাকা শুরু হয়েছে। তারপরে তো কম হইল না। তাদের বয়স আমার থেকেও আমার ১.৫ গুণ বয়স হয়েছে তাদের। তো একটু একটু এই বিবেকটা খাটিয়ে রাত্রে ঘুমায়া তারপরে জিজ্ঞেস করা উচিত। যে ধরেন এই ঘটনা যদি শুরুটাও বলি, যে শুরুটা কিভাবে হয়েছিল? যে আমি নাকি তাদের নামে নাকি ভিডিও তৈরি করেছি। কোথায় সেই ভিডিও? কি তাদেরকে নিয়ে কিসের ভিডিও তৈরি করেছে? আমি তো কোনো ভিডিও তৈরি করিনি। তারা শুরু করেছিল। তারপরে শুরু করার পরে সেইটার কেন্দ্র করে আমার এর আগেও তারা অ্যারেস্ট করিয়েছে গত বছর। বের হয়েছি। তারপরে আবার তারা যেহেতু আমাকে করেছে, আমি তাদেরকে নিয়ে ভিডিও দিয়েছি। এরপরে তারা আবার ফের একটার পর একটা। তো একটা জিনিস চিন্তা করা উচিত যে খালি আমি ইলিয়াস হুসাইন না, এখানে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের দ্বারা খুব ভয়ংকরভাবে প্রতারিত হয়েছে। খুব ভয়ংকর ভাবে। আপনি যদি আমেরিকায় যারা আছেন, আমার অনেক শত্রুও আছে। মানে যারা পলিটিক্যালি আমার এনিমি, তাদের অনেকেও আমার সাথে অনেক ধরনের আমার মতো এরকম হয়রানির শিকার হয়েছে। সো এই ঘটনাগুলো আজকে নতুন না। কিন্তু মনে হইতে পারে যে সে খুব সফল, খুব প্রভাবশালী, খুব বিশাল আকারে কিছু একটা করে ফেলছে। কিন্তু someone is there. এটা মাথায় রাখতে হবে যে আ যেকোনো খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, সেটা জাজ করার জন্য সর্বোচ্চ জাজ একজন উপরে আছেন। তিনি দেখবেন। আমি সাময়িকভাবে যদি আমার কোনো বিপদ হয়, আমি কোনো কষ্ট পাই, আমার আর্থিক কোনো ক্ষতি হয়, হইতে পারে I'll get that back. আমি স্ট্রংলি বিশ্বাস করি যে আমি মানে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো এরকম কোনো আ আজও পর্যন্ত হয় নাই। এখনো ইনশাআল্লাহ কোনোদিন হবেও না, হ্যাঁ? ভেঙে পড়ছি না একদমই। আ গত ভিডিওতেও আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আ কি বলে? আমার যদি নাকি কোনো সমস্যার মধ্যে দিয়ে যখন আমি যাই, তখন আমাকে যদি কেউ একজন বলে যে, "ভাই আপনি এই ভাই এইখান থেকে সরেন, ভাই এইটা কইরেন না, ওইটা কইরেন না।" ভাই যেটা খারাপ কাজ সেটা তো খারাপ কাজই, তাই না? যার সাথেই হোক, যেইভাবেই হোক। খারাপ তো খারাপই। আমি একা না তো, এরকম ভুক্তভোগী অসংখ্য মানুষ ভুক্তভোগী। আমেরিকার মতো একটা দেশে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। খুবই হাস্যকর মনে হয়। তো তাদেরকে শুধু কি বলবো যে অ্যা বললাম যেটা যে রাতে ঘুমায়ে মস্তিষ্কটা ঠান্ডা কইরা যে আর কতদিন বাঁচবো, এবং এই যে মানুষের অভিশাপ, এই অভিশাপ জীবনে কিন্তু আছে। তাদের জীবনের জীবন ধারণের যেই অবস্থা, এটার ভেতরেই কিন্তু আল্লাহর গজব কিন্তু এইখানে অলরেডি আছে। তো একটু চিন্তা করা উচিত যে মানুষকে খামাখা হয়রানি করা, ক্ষতি করার চেষ্টা করা, মানুষকে পেরেশানিতে রাখা, টাকা-পয়সা নষ্ট করার চিন্তা, এগুলি করতে পারবেন, সারা জীবনই করতে পারবেন। কিন্তু উম একটা জিনিস মাথায় রাখতে হবে, if you throw something, you have to have that tolerance level to get the hit back. আমার আমি আমার
মানে কোনো খারাপ কাজ, ভালো কাজ যেটার জন্যই হোক আমি বিশ্বাস করি যে আমি মানে ওইটার জন্য আমি পে করব। আমি খারাপ কাজ করলেও ওইটার জন্য পে করতে হবে। আবার ভালো কাজও যদি করে থাকি তাও ওইটার জন্য পে করব। একজন মানুষ ধরেন কালকে আমি একজনকে ফোন করলাম। তিনি নামটা বললাম না। তিনি বাংলাদেশে তথাকথিত যুদ্ধ অপরাধের মামলার একজন পলাতক আসামি তথাকথিত, হ্যাঁ? তো প্রচণ্ড সম্মান করি। আমাকে সে কখনো আব্বু ছাড়া কখনো ডাক দেয় না। অনেক বয়স্ক বাংলাদেশের টেলিভিশনের অনেক আগের যিনি মাসলা-টাসলা নিয়ে রমজানে বিশেষ করে উনাকে দেখতাম। এই ব্যক্তিটা কোথায় আছে উনার নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে না বললাম। ফোন করে দোয়া চাইলাম। তো আবারও করলাম, কল করলাম, আজকেও কল করলাম। সকালে কল করার পরে এর মাঝখানে দেখলাম উনি অনেকবার ফোন করেছে। ঠিক আছে? কারণ আমি যতক্ষণ কোর্টে ছিলাম ততক্ষণ আমার ফোন তো বন্ধ ছিল। কারণ উনি অনেকবার কল করেছে। বলছিল যে, "তোমার জন্য সেই তখন থেকে নামাজ পড়ে, কোরআন পড়ে তারপরে দোয়া করছিলাম।" ভাই, দুনিয়ার মধ্যে না এর চাইতে বেশি কিছু আর নাই। আপনি মরবেন, আমি মরবো, সবাই মরতে হবে। আপনি কি রাইখা যাচ্ছেন, আপনি কেমন মানুষ সেটা সবচেয়ে বড় কথা। আমি ইলিয়াস বলতে পারে খুশি হয়ে ধরেন আমার যারা এনিমি তারা অনেক সময় বলে, "এই বেটা তুই তো কফি বিক্রি করে খাস, তুই তো ট্যাক্সি চালায় খাস।" ভাই, আমি চুরি করি না, অন্যায় করি না। মানুষের কাছে মানে মাথার মধ্যে পিস্তল ধইরা জিম্মি করে তারপরে কারো কাছ থেকে টাকা পয়সা নেই না। কারোর বিপদে ফেলে তারপরে একটা ফাঁদের মধ্যে আটকে তারপরে কারো কাছ থেকে ধান্দাবাজি করি না। এইটুক অন্তত জানি। তো খারাপ কোনো কাজ করি না। আপনার যদি মনে হয় যে ইলিয়াস আজকে তার টাকা পয়সা কম, সে এখনো উবার চালায়, সে রেস্টুরেন্টে কাজ করেছে। তো এটাতে যদি আপনার কাছে মনে হয় যে ইলিয়াস খারাপ, তাইলে ইলিয়াসরা আর বাংলাদেশে আসবে না। ঠিক আছে? কারণ ইলিয়াসদের ধরেন অ্যা জন্ম কম হয়, সত্যি কথা। এটা বুঝবেন যখন আপনি হিন্দু, আপনি যখন আওয়ামী লীগ, আপনি যখন জামাত, আপনি যখন বিএনপি, আপনার মানে বিপক্ষে যখন যাবে তখন মনে হবে যে এই লোক আমার খারাপ। আমি মিথ্যা কথা বলি না। পলিটিক্যাল অনেক rhetoric থাকতে পারে। পলিটিক্যাল নিউজ করতে গেলে অনেক সময় অ্যা মানে আমি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলি, তাদেরকে আতঙ্কে রাখার জন্য, প্রতিপক্ষকে সাহস দেওয়ার জন্য অনেক কথাবার্তা বলি। কিন্তু আমি যদি কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করি, কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি, এগুলি আ কি বলবো? এগুলির মানে বেইজ আছে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? তো যাই হোক আপনাদের যদি নাকি আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন আমি কোথায় আছি? আমি আলহামদুলিল্লাহ বাসায় আছি। আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি বিশ্বাস করি যে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ আমার জন্য দোয়া করে এবং আ ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তো। এটা জীবনে বহুবার দেখেছি, বহুবার। ধরেন আমি আ আমেরিকাতে যখন আসি, আমার জানুয়ারি ৬ তারিখে আমার ডেট ছিল। হিয়ারিং ছিল। তো আমাদের পরিচিতই ছিল যিনি তখন বিচারক ছিলেন। তো তিনি বলছিলেন যে আমাকে সম্ভবত ২২ বা ২৩ তারিখে ডিসেম্বরে ফোন করে বললেন যে, "ভাইয়া তোমারে কিন্তু বেল দেওয়া যাবে না এবার। তো আটকায় দিবে।" তো আটকায় দিবে। এখন তখন ধরেন কনক ভাই জেলে, আমাদের ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম জেলে, সবাই জেলে। তখন সবাইকেই ধরছে। আমাদের তখন ২১শে টিভির আ ডিরেক্টর যে তাও সেও আমার পরপরই তার একটা হেয়ারিং এ যেয়ে তারপর ধরা পড়ল। আমি আমার কোনো ভিসা ছিল না কোনো দেশের। হ্যাঁ? আমি আগস্টে বা সেপ্টেম্বরে আমি আমেরিকার জন্য ট্রাই করলাম। মানে প্রসেসিং করছিলাম। আমি জানি আমার ভিসা দিবে না। কারণ আমি ২১শে টিভির কথা বলে যদি আমি ভিসা চাই, ওরা ইটিভিতে খোঁজ নিবে। ইটিভি তখন আমাদের এন্টি পক্ষের দখলে। তারা বলবে যে, "না, না এরে দিয়েন না। এ তো বিশাল বড় খারাপ লোক" এই সেই বলবে বা এদের চাকরি নাই। কিছু একটা বলে দিবে। আমি জানি না। ওই তাড়াতাড়ি করে ওই ডেটটা ছিল আমার ৩১ তারিখে, না সরি ১ তারিখে ডেট ছিল। না সরি ১ তারিখে না। ২৭ বা ২৮ তারিখে ডেট ছিল আমার মনে নাই। কারণ আমি ১ তারিখে এসছি। মানে ফ্লাই করেছি ঢাকা থেকে।
এখানে 2 তারিখে এসে পৌঁছালাম। তার মানে ২৭ তারিখে বা ২৮ তারিখে আমার ইন্টারভিউ ছিল। আমি মানে আমার যেহেতু ওই P3 ভিসা ছিল, ওইখানে ওই যে সেলিব্রিটি-টেলিব্রিটি যারা থাকে আমার সামনে সাকিব খান ছিল, অপু বিশ্বাস ছিল, তারপরে আপনার বিশ্বজিৎ ছিল, কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ আমার সামনে ভিসাটা দেয় নাই। উনি খুব শাউট করতেছিল যে, "আমি 10 টাইমস I went to USA, why you are declining my visa?" অনেক কথাবার্তা বলছিলেন। তো আমি আমার ভিসা দিয়ে দিছি। আমি মনে করছিলাম দিবে না বোধহয়। তো দিয়ে দিছে ভিসা। তো এগুলি না আল্লাহর আ মানে রহমত। আমি আমেরিকাতে যখন আসি, আসার পরে আমাকে র্যাবের যেকোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা ইমেইল করলেন। তখন আমি সোশ্যাল মিডিয়াতে আসিও নাই। মাত্র ফেসবুকে কিছু কথাবার্তা-টার্তা বলি এরকম। উনি ফোন করে বললেন যে, "আপনার আপনাকে নিয়ে একটা অপারেশন করার কথা ছিল।" কারণ আমি ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে খুবই বিতর্কিত। তখন ৫ জানুয়ারিতে আমি সরকারের বিরুদ্ধে কাজ করেছি। এরপরে শেখ রেহানার বাড়িতে একটা ডিবির ওই যে মোল্লা নজরুলের এক চাঁদাবাজি নিয়ে নিউজ করেছিলাম। এগুলো নিয়ে পুলিশের সাথে বেনজির তখন কমিশনার, মনির তখন ডিবি, ডিসি মানে এদের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল। তো আমি খুব আতঙ্কের ভেতরেই তখন ছিলাম। হুম? তো এইসব ঘটনা-টটনা মিলায়ে আমার র্যাবের যে অফিসারই করলো যে তাদের ছিল যে আমাকে মিসিং করা। তো যেহেতু আমি যেখানে গিয়েছি ওই জায়গায় দালাল, পাসপোর্ট দালাল বলেন, মেডিকেলের দালাল বলেন, কোনো জায়গায় বাদ দেই নেই। যেখানে গিয়েছি এখন তখন তো YouTube, Facebook ছিল না। এখন আপনার সার্চ দিলে ওইসব নিউজগুলো পাবেন। দেখেন। তো আমি এরকমই করেছি। আমি কোনদিন ভয় পাই নাই। ওই নির্বাচনের দিন দেখেন নাই দৌড়াদৌড়ি করছি? ভয় পাই নাই কোনোদিন আল্লাহর রহমতে। তো বিপদ এসছে। সেই মেজর সাহেব ফোন করে আমারে বলল যে, "তোমার ওই দায়িত্ব আমার হাতে ছিল।" আপনি করে বলতেছিল। এখন অবশ্য উনি আমারে তুমি করে বলে। তার সাথে এখন খুব ভালো সম্পর্ক। বলল, "দেখেন আপনার ওই ইয়েটা আমার ছিল। কিন্তু আপনার সম্পর্কে যদি আমি না জানতাম এবং ওই দিনের ওই অপারেশনটা যদি আমার হাত দিয়ে হইতো, তাহলে সারা জীবন নিজের কাছে গিল্টি ফিল হইতো। আমি আপনার সম্পর্কে জানতাম না।" তো বলেন, আচ্ছা সেই অপারেশনটা কেন বন্ধ হয়েছিল? কারণ ২১শে টিভি বন্ধ হইছে তাই। মানে চেয়ারম্যান জেলে গেল এইজন্য। তো চেয়ারম্যান জেলে না গেলে আমার এই অবস্থা হইতো। আচ্ছা বলেন, মানে ওই সময় আমার মনে আছে আমার যেদিন আর অফিসে আর যাই না, মাঝে মধ্যে বাসায় পুলিশ-টুলিশও যাইতো। তো পুলিশে কোনোভাবে ম্যানেজ করা হয়েছিল। মাঝে মধ্যে যাইতাম বাসায়। বাট পুলিশের ইনস্ট্রাকশন ছিল বেশিক্ষণ বাসায় থাইকেন না। আর অন্য কোনো টিম, ডিবি-টিবি কেউ আইসা যদি ধরে নিয়ে যায় সমস্যা। তো আমি বাসায় থাকতাম না। তো একদিন বাসায় গিয়ে জুমার নামাজের সময় জুমার নামাজ পড়ে তারপরে বাসায় গিয়ে আমি ফ্লোরে বসে খাটের মধ্যে হেলান দিয়ে তারপর বসে আছি। তো আমার মা পাশে গিয়ে খাটের মধ্যে বসে আমার মানে নিচের দিকে তাকায় বসে আছে। তো আমার মা বুঝছে যে চিন্তা করতেছে চাকরি-টাকরি নাই এখন। তো মা বলতেছে যে, "আল্লাহ যা করে ভালোর জন্যই করে।" ও ওই মেজর সাহেব যেদিন ফোন দিল আর আ মেজর যখন আমারে ফোন দিছিল এই কথাগুলি যখন বলতেছিল আমার গায়ের লোম দাঁড়ায়ছিল। হুম? আমার মার কথাটা আমার খুব মনে পড়ছিল যে, "আল্লাহ যা করে ভালোর জন্যই করে।" তো সাময়িক অনেক খারাপ, অনেক কিছুই হইতে পারে আপনার কাছে মনে হবে এটা খারাপ। কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবং প্রতিটা মানুষের কারো যদি মিনিমাম আপনি নাস্তিক-টাস্তিক হইলে অন্য জিনিস। কিন্তু মিনিমাম যদি নাকি আপনার নেক্সট ওয়ার্ল্ডের কথা যদি আপনার মানে হয়, আফটার ওয়ার্ল্ড, তাইলে আপনাকে মনে রাখতে হবে যে আ মরতে হবে। একজনের কাছে যায়া সবকিছুর জন্য জবাবদিহি করা লাগবে। কারা, কোথায়, কে চাঁদাবাজি করেছে, কি করে নাই, কি হয় নাই, আমি যা বলেছি সেটা কারটা সত্য, কোনটা মিথ্যা সবাই জানে। সবাই তার নিজের বুকে হাত দিলে সে নিজেই বলতে পারবে যে এটা সত্য না মিথ্যা। সো এগুলি নিয়ে আর কথাবার্তা বলতে চাই না। এনাফ ইজ এনাফ। ঠিক আছে? আপনারা দোয়া কইরেন, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। গতকালকে বিএনপিকে ৭২ ঘন্টার একটা আল্টিমেটাম দেওয়া হয়েছিল। আ তো সেই ভিডিওটাও আমি ডিলিট করে দিয়েছি। কারণ বিএনপির কাছে আমি কিছু চাই না তাই। বিএনপির কাছে কিছু চাই না, ইয়েস আমি ডিলিট করে দিয়েছি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে, আমি ঠিক কোন যুদ্ধে মনে করতে পারছি না, বলেছিলেন মানে একজন কাফেরকে মারছিলেন ঠিক ওই মুহূর্তে
মানে তরবারি উপরে উঠানো ওই সময়ে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিয়েছিল। উনি তরবারি নামাতে গিয়েও তরবারিটা আবার থামায় ফেলে। কারণ উনার তখন আ হয়েছে যে এটা উনি ব্যক্তিগত থেকে করছে কিনা। সো বয়স হয়েছে তো চেষ্টা করছি আল্লাহর রহমতে নামাজ-টামাজগুলো পড়ার, যা পাপ করতাম সেই পাপগুলো থেকেও আল্লাহ যেন হেফাজত করে সেটাও চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করে ধৈর্য, ঈমান কোনো কিছু নষ্ট হয়ে যায়। সেই পরিস্থিতিতে যেন আল্লাহ না করেন। হুম। সবাই ভালো থাকেন। আল্লাহর উপরে শুধু ভরসা। আপনারা দোয়া করেন।